আজকের পাঠে সবাইকে স্বাগতম। আমি মিতালি। আমি আজকে যে ক্লাসটি নেব সেটি সপ্তম শ্রেণীর তথ্য যোগাযোগ প্রযুক্তি, প্রথম অধ্যায়, পাঠ 3, 4 এবং 5। অর্থাৎ 3, 4 এবং 5 এটা একই বিষয়, এই জন্য 3টে পাঠ একসাথে। বিষয়টা হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি, অর্থাৎ কাজের ক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আমাদের কি কাজ করে, কি সহায়তা করে, সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করব। তো তোমরা প্রথমেই দেখো পার্ট 3 আছে একজন শিক্ষার্থী স্কুল শেষ করে কলেজে যায়, কলেজ শেষ করে ইউনিভার্সিটিতে যায়, তারপরে সে ভর্তি হয়। কিন্তু সেই ভর্তি প্রক্রিয়া আগে কেমন ছিল, বর্তমানে কেমন আছে, সেই কথাটা কিন্তু এখানে আছে। তোমরা যারা 7-এ পড়ো তারা পার্ট 3-এ চলে যাবে এবং বইটা মিলাবে, তাহলে তোমাদের বুঝতে আরও সুবিধা হবে। দেখো আগে যা ছিল, আগে ছিল কি, তোমার বাড়ি যেখান হোক না কেন সেখান থেকে তোমার ইউনিভার্সিটি যেতে হবে বাসে বা ট্রেনে বা জাহাজে করে। যার বাড়ি যত দূর যেভাবে তার যোগাযোগটা সেইভাবে তার যেতে হতো। ভর্তি ফর্ম আনতে হবে। এরপরে ভর্তি হওয়ার যা যা শর্তগুলো থাকবে সেইগুলো লিখে জমা দিতে হবে। জমা দেওয়ার পরে কিছু টাকা দিতে হবে, ভর্তির জন্য কিছু টাকা থাকবে, সেই টাকাগুলো দিতে হবে। টাকা দেওয়ার পরে প্রবেশপত্র পাবে। প্রবেশপত্র পাওয়ার পরে তুমি পরীক্ষা দিতে পারবে। এই পরীক্ষা দেওয়ার জন্য দেখো কতগুলো প্রক্রিয়া এখানে করতে হচ্ছে, অনেকগুলো প্রক্রিয়া করা লাগতেছে। এবং পরীক্ষা দেওয়ার পরে খবরের কাগজে ফলাফল প্রকাশ হবে, অর্থাৎ তোমার রেজাল্টটা তুমি খবরের কাগজে দেখতে পাবে। সেখানে যদি তুমি সুযোগ পাও তাহলে তুমি ভর্তি হতে পারবে। তাহলে দেখো কতটা প্রক্রিয়ার করে তারপরে ভর্তি হতে হয় ইউনিভার্সিটিতে। একটা মানে কি বলে, এটা অনেক কষ্টসাধ্য একটা ব্যাপার, কিন্তু এখন খুব সহজে আমরা ভর্তি হতে পারি, খুব সহজে ভর্তি হতে পারি। এটা শুরু হয়েছে কবে? এটা শুরু হয়েছে 2009 সালে। শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ঠিক করলো তারা পুরো প্রক্রিয়াটি তথ্য প্রযুক্তি দিয়ে শেষ করবে। এই ভর্তি প্রক্রিয়ার কোথাও কোনো কাগজ ব্যবহার হবে না, অর্থাৎ কাগজ ছাড়াই তুমি ভর্তি হতে পারবে। এই প্রক্রিয়াটি করেছে কারা? শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়। ভর্তির রেজিস্ট্রেশনের জন্য কোনো প্রার্থীকে ঘর থেকে বের হতে হবে না। এই যে প্রক্রিয়া, এটা শুরু হয়েছে কবে? কাগজবিহীন এই ভর্তির প্রক্রিয়া শুরু হয়েছে 2009 সালে 21শে আগস্ট। অর্থাৎ কীভাবে আমরা ভর্তি হব? ফোনের মাধ্যমে। বর্তমানে আমরা সেটাই করি, ফোনের মাধ্যমে ফোনটা ব্যবহার করে ভর্তি হওয়া যায়। অর্থাৎ ভর্তি হওয়ার জন্য আর ঘর থেকে বের হওয়া লাগে না, অত ছুটোছুটি দৌড়োদৌড়ি করা লাগে না। দেখো প্রযুক্তি আমাদের কতটা এগিয়ে দিয়েছে আমাদের জীবনযাত্রা। এরপর দেখো কাগজবিহীন অফিস, অর্থাৎ একটা অফিসে তো অনেক কাগজ থাকে, কিন্তু এখন কি আছে, কাগজ থাকবে না, অফিসে কোনো কাগজবিহীন অফিস। কাগজবিহীন অফিস কত সালে এটার সূচনা হয়েছিল? 1975 সালে বিজনেস ইউক নামে একটা ম্যাগাজিনে প্রথমবার এটি সম্পর্কে একটি প্রবন্ধ ছাপা হয়েছিল, কিন্তু তখন সেটি ছিল অনেকটা কল্পবিজ্ঞানের মতো। অর্থাৎ 1975 সালে এটা যখন বলা হয়েছিল তখন এটা কল্পনার মতো মনে হয়েছিল যে কাগজ ছাড়া কী করে অফিস হয়, কাগজ ছাড়া অফিস হয় নাকি, এরকম একটা কল্পবিজ্ঞানের মতো এটা ছিল। কিন্তু সেটি এখন বাস্তবসম্মত হয়েছে। এখন কী হয়েছে? বাস্তবসম্মত হয়েছে, কারণ সেই কাল থেকে এখন 50 বছর হয়ে গেছে, এখন সেটা সম্ভব হয়েছে। এখন কাগজ ছাড়াই অফিস চলে। কীভাবে চলে? এই প্রযুক্তির মাধ্যমে। অর্থাৎ আমরা এই প্রযুক্তি ব্যবহার করে কিন্তু কাগজ ছাড়া একটা অফিস চালাতে পারি। এরপর দেখো কাগজ ছাড়া চমকপ্রদ আর একটি কাজ হচ্ছে ভোটের মেশিন। এটার নাম তোমরা হয়তো শুনেছ, কিন্তু কেউ ওখানে ভোটার হওনি, তোমার বাবা মা হয়েছে। ভোটের মেশিন, ইভিএম মেশিন, এটা হচ্ছে ইলেকট্রনিক ভোটের মেশিন। এই দিয়ে কী করে? এটা দিয়ে কিন্তু কোনো কাগজ লাগে না। কারণ ভোট দিতে গেলে কিন্তু ব্যালট পেপার লাগে, সেখানে সিল চাপ দিয়ে তারপরে ব্যালটটা গুছাইয়ে তারপরে একটা বাক্স থাকে, সেখানে সেই কাগজটা ফেলতে হয়, অনেকটা প্রসেস করে তারপর ভোট দিতে হয়। কিন্তু বর্তমানে যে ইভিএম মেশিন আছে, এই মেশিনে কিন্তু তোমার শুধুমাত্র
তোমার বাবা মার, তোমাদের তো এখন ভোটার হওনি তোমরা, আইডি কার্ডের নাম্বারটা দিলে সেখানে যে ব্যক্তি ভোট দিতে আসছে তার ওইখানে ছবিটা দেখো, ওখানে দেখা যাচ্ছে। এবং কোন প্রতীকে দেবে তাও কিন্তু কিবোর্ডের মতো একটা যন্ত্র, সেখানে দেখা যাবে যে তুমি কোন প্রতীকে বা কাকে তুমি ভোট দেবে, সেখানে চাপ দিলে তার সেই ভোটটা তার হয়ে যাবে। এইভাবে কিন্তু খুব দ্রুত এই ভোটটা নেওয়া যায়, এখানে কোনো কাগজের ব্যবহার হয় না। তাহলে এগুলো কিন্তু আমাদের এই প্রযুক্তির মাধ্যমে সম্ভব হয়েছে। এবার দেখো পার্ট 4-এ কী আছে, ভার্চুয়াল অফিস। আমরা একটু আগে দেখেছি কিন্তু কাগজবিহীন অফিস। এবার দেখব কি ভার্চুয়াল অফিস। ভার্চুয়াল অফিসটা কি? যে অফিসে সশরীরে উপস্থিত না হয়েও অফিসের কাজ করা যায়, সেই অফিসের নাম হচ্ছে ভার্চুয়াল অফিস। অর্থাৎ সশরীরে যাব না, আমি যাব না, কিন্তু অফিসের কাজটা করব। কীভাবে করব? দেখুন, এই অফিসে কোনো কিন্তু মানুষ নেই, কিন্তু কাজটা করছে। কীভাবে করছে? ঘরে বসে অথবা বেড়াতে যেয়ে অথবা ঘুরতে যেয়ে যে কোনো জায়গায় যেয়ে আমি কাজটা করতে পারি। এর নামই হচ্ছে ভার্চুয়াল অফিস। এই অফিসটা কী হয়? এই অফিসের সুবিধা কি? এই সুবিধা হচ্ছে ঘরে বসে আমি অন্য কাজের পাশাপাশি এই অফিসটা আমি করতে পারি। ঘরে অনেক ধরনের অনেক কাজ থাকে, সেই কাজগুলো মাথার ভিতরে যদি থাকে যে আমি কাজটা ফেলে এসেছি, এরকম থাকলে কিন্তু অফিসে কাজে মন বসে না। তাই ঘরে বসে সে কাজটাও করলাম এবং অফিসের কাজটাও করলাম, তাহলে অফিসের কাজগুলো আরও মনোযোগ সহকারে করতে পারলাম। এটাই হচ্ছে ভার্চুয়াল অফিস। এবার দেখো কল সেন্টারটা কি? কল সেন্টার হচ্ছে একটা সেবা প্রদানকারী প্রতিষ্ঠান। এখানে অনেকে অনেক সমস্যার কথা এদের জানায় এবং সেখান থেকে তারা সমাধানটাও পায়। কল সেন্টার তোমার মনে হতে পারে যে যদি পাশে কোথাও আমি কল করতেছি কোনো সমস্যার কারণে, কিন্তু এই কলটা চলে যাচ্ছে কিন্তু পৃথিবীর অন্য একটা প্রান্তে। সেখান থেকে তোমার ওই সমস্যার সমাধানটা তারা খুব সুন্দর করে দিয়ে দিচ্ছে। কেন দিতে পারছে তাও? কারণ হাজার হাজার মানুষ তোমার এই সমস্যা নিয়ে হয়তো তাদের কাছে আগে থেকেই কল করেছে এবং সেখানেও তারা উত্তর দিয়েছে এবং তোমাকেও আরও সুন্দর করে তোমার সমাধানটাও করে দিতে পারছে। অর্থাৎ হাজার হাজার কোটি মানুষ তাদের কাছে ফোন করে এবং তারা সুন্দর করে তার সমাধান দিতে পারে। এটা হচ্ছে কল সেন্টার। এবার দেখো পার্ট 5-এ আরও আমরা কিছু একটা দেখি। কর্মক্ষেত্রে তথ্য যোগাযোগ প্রযুক্তি আরও একটা বড় অবদান। সেটা কি? এটা হচ্ছে বিপজ্জনক কাজ করা, যেমন জাহাজ নির্মাণ করা। এই কাজটা কিন্তু অনেক বিপজ্জনক। জাহাজ নির্মাণ করা, এখানে সব কিছু ধাতু বা লোহার কাজ। বড় বড় জাহাজ, আমাদের দেশটা আছে নদীমাতৃক দেশ, এখানে জাহাজ কলকারখানা নিয়েই আমাদের এই দেশটা। তো এখানে কাজ করতে গেলে যারা শ্রমিক থাকে, যারা কাজ করে, তাদের অনেক পরিশ্রম করতে হয়। বড় বড় লোহার ধাতু এগুলো পিটায় সাইজ একরকম করে তারপরে কিন্তু সেই জাহাজটা ওয়ার্লিং করে না, কারেন্ট দিয়ে পোড়ায়, আগুন মতো বের হয়, কাটা লাগে, ছাটা লাগে, অনেক কিছু করার পরে কিন্তু জাহাজটা নির্মাণ করতে হয়। সেই কাজটা যদি রোবট করে, তাহলে মানুষের কষ্টটা একটু কমবে। অর্থাৎ এই মানুষের কাজ করতে গেলে কিন্তু একঘেয়েমি হয় বা ক্লান্তি আসে, কিন্তু রোবটের কিন্তু কোনো ক্লান্তি আসে না। কেন আসে না? রোবট তো যন্ত্র, আর মানুষ তো মানব শরীর। এখানে ক্লান্তি আছে, পরিশ্রম আছে, কষ্ট আছে, অনুভূতি আছে, কিন্তু রোবট হচ্ছে যন্ত্র দিয়ে। এই জন্যে ওরা যতক্ষণ যন্ত্রটা ভালো থাকবে, অর্থাৎ মেশিন পাত যদি ভালো থাকে, তাহলে ও সবসময় কাজ করতেই থাকবে, ওর কোনো ক্লান্তি আসবে না। কিন্তু মানুষের কিন্তু ক্লান্তি আসে। এটাও কিন্তু সম্ভব হয়েছে আমাদের এই প্রযুক্তির কারণে। প্রযুক্তি আমাদের জীবনটাকে কত সহজ করে দিয়েছে। এরপর দেখো ড্রাইভার ছাড়া গাড়ি, অর্থাৎ এই গাড়িটা চলবে রাস্তায় কিন্তু কোনো ড্রাইভার থাকবে না। এটাও কিন্তু প্রযুক্তির আরেকটা অবদান। এরপর দেখো পাইলট ছাড়া প্লেন, অর্থাৎ প্লেনটা উড়বে কিন্তু কোনো পাইলট থাকবে না। এটা হচ্ছে যুদ্ধ বিমান, বলে না, যুদ্ধ বিমান, ড্রোন। এই যুদ্ধ বিমানগুলো নির্দিষ্ট কিছু অস্ত্রের ব্যবহার যখন প্রযুক্তির মাধ্যমে বিজ্ঞানীরা বা যারা এটা পরিচালনা করে দিয়ে দেয়, ও ঠিক সেইখানে যে সেই অস্ত্রের ব্যবহার করে আবার ফিরে আসবে। কীভাবে ফিরে আসবে? প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয়। এগুলো প্রযুক্তির মাধ্যমে নিয়ন্ত্রিত হয় এই প্লেনগুলো। তার প্রযুক্তি আমাদের অনেকটা এগিয়ে দিয়েছে। আসলে প্রযুক্তি আমাদের কতটা এগিয়ে দিয়েছে তা আমরা কিন্তু কল্পনাও করতে পারছি না। আমাদের কাজের ক্ষেত্রে তথ্য প্রযুক্তি কেমন করে ব্যবহার হয় তার তালিকা করতে গেলে সেটি
শেষ হবে বলে মনে হয় না। আসলে এই যে তালিকা, এইগুলো করলে মানে কতটা তা আমরা জানি না, এবং এটা শেষ হওয়া সম্ভব নয়। তারপরেও কিছু কিছু কথা এখানে আছে, যেমন ধরো দাপ্তরিক চিঠিপত্র যোগাযোগের কথা তো আগেই বলা হয়েছে, মানে কীভাবে আমরা চিঠিপত্র যোগাযোগ করি এগুলো তোমরা আগের থেকেই জানো। এরপরে দেখো অফিসের মিটিংগুলো আজকাল অন্যভাবে হয়। অর্থাৎ মিটিংগুলো কীভাবে হয়, মিটিংগুলো জুমের মাধ্যমে, ফোনের মাধ্যমে, ল্যাপটপের মাধ্যমে, ইন্টারনেটের মাধ্যমে, এই প্রযুক্তির মাধ্যমে কিন্তু এই মিটিংগুলো হয়। এখন কিন্তু আর সশরীরে এই মিটিংগুলো করা লাগে না। দেখুন বিভিন্ন অফিসের মানুষ আলাদাভাবে বসে একসাথে কনফারেন্স করে, অর্থাৎ মানুষগুলো বিভিন্ন অফিসে আছে কিন্তু একসাথে কথা বলছে। এটাও কিন্তু প্রযুক্তির কারণে, প্রযুক্তির একটা অবদান সেভাবেই করছে। একজন শিক্ষক তার ক্লাসরুমে পড়াবেন, সারা দেশে অসংখ্য মানুষ তার কাছে পড়বে। অর্থাৎ শিক্ষক পড়াচ্ছে এবং সারা দেশের অসংখ্য শিক্ষক ছাত্র সবাই এখানে তার সাথে সহযোগিতা করতেও পারে, তার ক্লাসগুলো দেখতে পারে, আবার পড়তে পারে, বুঝতে পারে। এটা কিন্তু প্রযুক্তির একটা অবদান। একজন শিক্ষক তার ক্লাসটা সারা বিশ্বে ছড়িয়ে দিতে পারে। এরপরে দেখো বড় বড় লেজার খাতার কাজ কম্পিউটার মুহূর্তের মধ্যে করে ফেলে। অর্থাৎ একসময় ছিল বড় বড় খাতা, বিশেষ করে ব্যাংকে গেলে দেখা যেত যে বড় একটা খাতা, তুমি যদি অ্যাকাউন্ট নাম্বার বলো, সেই খাতা খুঁজে খুঁজে, নাম বলো, সেই খাতা খুঁজে খুঁজে বের করতে গেলে একটা মানুষের অনেকটা সময় লেগে যেত, দেরি হতো, অনেক সময় লাগতো। কিন্তু এখন কম্পিউটার এমন একটা জিনিস, মুহূর্তের মধ্যে হচ্ছে সেই কাজটা করে ফেলে। এখন আর এরকম লাইন দিতে হয় না, অনেকটা সময় ব্যয় করতে হয় না, খুব দ্রুত কাজগুলো করে ফেলতে পারে। কিসের মাধ্যমে? এই প্রযুক্তি ব্যবহার করে, প্রযুক্তির মাধ্যমে করে ফেলতে পারে। তো এই পার্ট 3টে তোমরা আশা করছি মনোযোগ সহকারে শুনেছ এবং কিছুটা হলে বুঝতে পেরেছ। আরও কয়েকবার তোমরা দেখো, দেখলে পরে আরও বুঝতে পারবে। তোমাদের বাড়িতে একটা কাজ করবে, সেটি হচ্ছে কর্মক্ষেত্রে তথ্য প্রযুক্তি আরও কী কী কাজ করে সেগুলো লিখবে। যদি খাতায় লেখো এই 3টে পার্ট বের করে, মানে বইতে যেগুলো আছে সেগুলোর বাইরে, বইতে তো সব কিছু থাকে না, আর অল্প জায়গায় সব কিছু দেওয়া সম্ভব হয় না। তোমরা একটু চিন্তা করলে দেখবে আরও অনেক পয়েন্ট বেরিয়ে গেছে, এবং সেই পয়েন্টগুলো যদি তোমরা লেখো তাহলে তোমাদের আরও বেশি মনে থাকবে। তাই এই কাজগুলো কিন্তু তোমরা করবে, যত লিখবে, যত পড়বে, ততই তোমরা শিখতে পারবে। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। তো সবাইকে ধন্যবাদ জানাই, তোমরা এতক্ষণ আমার ক্লাসটা দেখেছো ধৈর্য সহকারে, এবং সবার সুস্বাস্থ্য কামনা করি। আমার পরবর্তী ক্লাস দেখো, আমি পরবর্তী ক্লাস আবার দেব। সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো, ভালো থাকো। সবাইকে আবারও ধন্যবাদ।